যে কোনো জায়গায় এর চাকাটা পড়ে ওর অপোজিট চাকাটা লিফট হয়ে যায়, কোথাও না কোথাও গিয়ে মনে হয় ক্রেটার থেকে কিন্তু একটু হাইট এর নিচু, আরও নিচু। স্টেপনি টায়ারটা যদি তোমরা দেখো না, এর থেকে বোধহয় রয়্যাল এনফিল্ডের টায়ারও বেশি মোটা, ঠিক আছে? মানে এটা বলতে বাধ্য হচ্ছি কেন, একবার তোমাদের দেখিয়ে দিই। মানে এটা হয়তো প্রচণ্ড জোরে আসলে মানে মনে হয় যেন সমস্ত কিছু মানে ভেঙে চুরে ওখানেই শেষ হয়ে গেল। তো জানি না কী কস্ট কাটিং হয়েছে এতে, ঠিক মানে আমার ঠিক মাথায় ঢুকলো না কেন এটা মাহিন্দ্রা করলো। তো কোনোদিনও সলভ হবে না যা মনে হচ্ছে। কখনো অ্যান্ড্রয়েডে চলে না, কখনো অ্যাপেল কার্পে চলে না, কখনো দেখাচ্ছে যে সামনের যে স্ক্রিনটা আছে সেখানে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ক্যারাভান ফর এক্সপোর্ট। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা এখানে ছোট্ট একটা আইকন আছে, বারবার বলবো না, দিয়ে দাও এক্ষুনি। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমাদের ভিডিওটা কিসের ওপর হচ্ছে। তো আলটিমেট কী নেগেটিভ পয়েন্ট আমি ফিল করলাম এই গাড়িটা নিয়ে প্রায় আমি 4000-এর ওপর কিলোমিটার চালিয়ে ফেলেছি। তো কিছু নেগেটিভ পয়েন্ট আমি হাইলাইট করেছি, সেগুলো আজকে আমি তোমার সাথে কভার আপ করবো। টোটাল 7খানা পয়েন্ট দিয়েছি। তো প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর প্রত্যেকটাই কিন্তু খুব এসেন্সিয়াল জিনিস, যেটা মাহিন্দ্রা টোটালি মিস আউট করে গেছে। যেটা আমার মনে হয় যে এই সেগমেন্টের গাড়ির মধ্যে এটা মাহিন্দ্রার একদমই কনসিডার করা উচিত। আদারওয়াইজ কিন্তু মানে মাহিন্দ্রা কিছুই না, মাহিন্দ্রার ফ্যান বেস এমনি আছে, থাকবে, সেটা নিয়ে নো ডাউট কোনো কোশ্চেনই নেই। বাট এরকম টাইপের কিছু ফিচার্স যদি মাহিন্দ্রা একদম টোটালি মিস আউট করে যায়, সেগুলো মনে হয় না মানে একটু লাক্সারি সেগমেন্টের গাড়িতেও কোথাও না কোথাও গিয়ে একটু মিস আউট ব্যাপার আসছে। তো এগুলো দেওয়া উচিত মাহিন্দ্রা। মানে দেখো ভিডিওটা পুরোটা, তোমরা আশা করি পুরোটা বুঝতেই পেরে যাবে আমি কী পয়েন্টের কথা বলেছি। তো চলো শুরু করি প্রথম পয়েন্ট থেকে। প্রথম পয়েন্ট হচ্ছে বুট লাইট। মাহিন্দ্রার এক্সইউভি 700-এ কোনো বুট লাইটই নেই। মানে আমাদের স্করপিও এনে কিন্তু এখানে দুটো লাইট ছিল এর ভেতরে, হ্যাঁ দুটো, যদি তোমরা স্করপিও এন কেউ দেখে থাকো, এই ওপরের রুফে কিন্তু দুটো লাইট ছিল, বাট এখানে কিন্তু কোনো লাইট নেই। আমি একটা দেশি জুগাড় করে এখানে একটা লাইট লাগিয়েছি, এই ছোট্ট দেখো একটা লাইট, যেটা এই সিগারেট লাইটারের সাথে কানেক্টেড এখান থেকে লাইটটা। তো যেটা আমাকে মানে এটা খুবই ইউজফুল ফিচার, যেটা মাহিন্দ্রার মানে সাধারণ একটা যে কোনো গাড়িতে বুট লাইট মানে দেয়। এটা আমি জানি না মাহিন্দ্রা কী ভেবেছে বা কোন লজিক আছে এটার পেছনে যে বুট লাইটটা দেবো না। কারণ সেকেন্ড রো পর্যন্ত এদের লাইট আছে, থার্ড রো সিট দিয়েছে, এর গাড়িটার লেন্থ অনেকটাই লম্বা। তো সেখানে বুটে কিছু রাখতে গেলে তো লাইট লাগবেই, এটা তো কমন একটা ফিচার। এটা তো আমরা কিছু এক্সেসিভ কিছু আমি হাইলাইট করছি না যে বাবা আমাকে অন্য কিছু দিয়ে দাও হ্যান ত্যান। তো বুটে একটা লাইট দেওয়া যেত, যেখানে স্পেসও অনেক আছে লাইট দেওয়ার, কিন্তু ওরা কিন্তু জানি না কী কস্ট কাটিং হয়েছে এতে, ঠিক মানে আমার ঠিক মাথায় ঢুকলো না কেন এটা মাহিন্দ্রা করলো। তো এটা তো ফার্স্ট পয়েন্ট গেল। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে সাসপেনশন সাউন্ড। এখনও কিন্তু এর সাসপেনশন কিন্তু সেভাবে ক্যালিব্রেটেড নয়, যেটা আমি ফিল করছি। কারণ দেখছি আমি অন রোডে চালিয়ে বা অফ রোডে কিছু সময়তে কোথাও না কোথাও গিয়ে না মানে একটু সাসপেনশানের জাম্প আছে একটা, মানে ভেতরে সাউন্ড আসছে, কেবিনের ভেতর সাউন্ড আসছে, একটা র্যাটেলনেস আছে, মানে যেটা একদম ইজি সাসপেনশন যে খেলার বিষয়টা, সেটা কিন্তু মনে হয় কোথাও না কোথাও গিয়ে একটু জিটারই আছে। যেটা আমি ফার্স্ট সার্ভিসে বলেছিলাম, ওরা বললো আপনি গাড়িটা একটু চালান, সেকেন্ড সার্ভিসে সেটা আমরা ভালোভাবে মানে অ্যাড্রেস করব। দেখা যাক, সেটা আমি এখন সেকেন্ড সার্ভিস তো হয়নি, এখন আমার 10,000 কিলোমিটার রান হয়নি, তো সেটা আমি অ্যাড্রেস করবো। বাট সাসপেনশানে সত্যি সাউন্ড আছে, এরকম নয় যে একদম মানে স্মুথ সাসপেনশান কি একদম আওয়াজ আসে না, এরকম নয়, ভেতরে কিন্তু লিটারালি ফিল হয়। হ্যাঁ, থার্ডটা হয়তো প্রচণ্ড জোরে আসলে মানে মনে হয় যেন সমস্ত কিছু মানে ভেঙে চুরে ওখানেই শেষ হয়ে গেল, এটা নয়, কিন্তু একটা মানে ইরিটেট করে দেবে, এটা একটা ফ্যাক্ট, এটা সত্যিই ফ্যাক্ট। মানে এটা যারা এক্সইউভি 700-এর সাসপেনশন নিয়ে কথা বলেছো, এটা একদম রিয়েলিস্টিক ফ্যাক্ট যে সত্যি এটা সাউন্ড করে, এটা মানে একদম মানে আই অ্যাপ্রিসিয়েট, আর মানে আমি অ্যাডমিটও করছি এটা নিয়ে, ঠিক আছে? তো চলো আমরা পয়েন্ট নাম্বার 3-তে আসি। তো পয়েন্ট নাম্বার 3 হচ্ছে স্টেপনি টায়ার। স্টেপনি টায়ারটা যদি তোমরা দেখো না, এর থেকে বোধহয় রয়্যাল এনফিল্ডের টায়ারও বেশি মোটা, ঠিক আছে? মানে এটা বলতে বাধ্য হচ্ছি কেন, একবার তোমাদের দেখিয়ে দিই। মানে টায়ারটার সাইজটা এতটাই ছোট যে মানে কি ফুল সাইজ টায়ার তো নয়, অ্যালয়ও নয়, ইভেন মানে এতটাই চিন্টুমিন্টু যে মানে খুব জোর হয়তো 45 থেকে 60 কিলোমিটার/আওয়ারে আর কি যাবে। তো সেটার জন্য আমার যেটা মনে হয় যে এটা কেন, মানে লিটারেলি কেন, স্করপিও এনে তো তাও নয় ফুল সাইজ টায়ার দিয়েছিল, বাট অ্যালয় দেয়নি, সেটা আমি মেনে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এর কিন্তু অনেকটা জায়গা আছে, এরকম নয় যে জায়গা নেই। ইভেন আমি প্ল্যান করছি যে ফুল সাইজ অ্যালয় লাগিয়ে ওর সাথে কিন্তু ফুল সাইজ টায়ার লাগাবো, যেটা অল্টারনেট টায়ার, মানে যেটা এর সাথে আছে 235, 60 আর 18
ফুল সাইজ লাগিয়ে নেবো, কিন্তু তার মানে এর ভেতরে অনেক স্পেস, যথেষ্ট স্পেস আছে। কিন্তু মাহিন্দ্রা যে এটা কেন করলো এটা বুঝতে পারলাম না। মানে তোমরা যে টায়ার দেওয়ার দরকার নেই, তোমরা ফুল সাইজ দেওয়ার দরকার নেই, তুমি মানে সাইজটা দাও কিন্তু রিম দিয়ে দাও, সেটাও করেনি। মানে একদম সাইজও ছোটো করেছে, রিমও ছোটো। এবার সেটা জানি না মানে এর পেছনে এতটা কস্ট কাটিং কেন। এটা কিন্তু খুব বড়ো সেফটি ফিচার, বিশেষ করে অল হুইল ড্রাইভ মানে লোকজন কোথাও না কোথাও নিয়ে যাবেই। তো সেটার জন্য মানে এটা মনে হলো না যে এটা খুব একটা ফিজেবল সলিউশন। এটা কিন্তু মাহিন্দ্রার একটু ওয়ার্কআউট করে অ্যাটলিস্ট স্টিল রিম দাও, কিন্তু ফুল সাইজটা দিয়ে দাও, এটা আমার রেকমেন্ডেশন। ঠিক আছে, চলো পয়েন্ট নাম্বার 4-এ আসি। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর এর নিচের কোনো বডির যে প্রোটেকশান সেসব কিছুই নেই। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কেন আমি হাইলাইট করছি, কারণ 200 mm বলেছে, কিন্তু আমার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে 200 mm এর অন্যান্য গাড়ির সেগমেন্টের তুলনায় কিন্তু অনেকটা কম। মানে তোমরা যদি দেখতে পারো একবার এখানের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখো, এদের কিন্তু অতটা বেশি নয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ঠিক আছে, যতটা তোমাদের মানে রিয়েল লাইফে অতটা কিন্তু মনে হবে না, মনে হবে যে এটা 200 থেকে একটু কম। কারণ আমি নিজে ক্রেটা অন করেছি, ক্রেটা তো চালিয়েছি, ক্রেটার 195, আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় ক্রেটার থেকে কিন্তু একটু হাইট এর নিচু, আরও নিচু। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আর এর সাথে আমি ইনক্লুড করছি এর কোনো আন্ডার বডি প্রোটেকশান নেই। তোমাদের যখন মানে কোনো গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সকে স্যাক্রিফাইস করা হয়, যেটা অল হুইল ড্রাইভ, যেটাকে বানানো হয়েছে কিছু টাইপের অল টেরেনের জন্য, সেটাতে অ্যাটলিস্ট নিচে কোনো প্রোটেকশান সিট দেওয়া উচিত। এর প্রোটেকশান যেটা দেওয়া আছে না, সেটা দেখলে তোমরা হাসবে, আমি দেখাতে পারছি না, কারণ এর ওপরে আমি অলরেডি একটা প্রাডের মানে আন্ডার বডি প্রোটেকশান মেরে রেখেছি, মানে যেটা তোমার ফুল মানে মাইল্ড মেটালের। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার নিচে, তোমরা এটা দেখে নিতে পারো। এটা আমাকে লাস্টে বাধ্য হয়ে লাগাতে হয়েছে পুরো, কারণ যাতে আর কি মানে পুরো জায়গাগুলো আর কি দেখতে পাচ্ছি যেমন বোল্ট ফোল্ড লাগানো আছে। আমি অলরেডি এর শর্টসও দিয়ে রেখেছি, সেটার জন্য তোমাদেরকে আবার আমি দিয়ে রাখলাম, এই আই বাটনে দেখে নিও, ঠিক আছে। তারপরে এটা কিন্তু আমার মনে হয় কোম্পানির মেটাল না দিক, অ্যাটলিস্ট একটা ভালো কোয়ালিটির কিছু দেওয়া উচিত ছিল, যেটাতে প্রোটেকশনটা নিচে থেকে থাকবে। সেটা তো একদমই নেই। আমি তো নিজেই অলরেডি একদিন ডিভাইডারের নিচে, আমি সেটা আগের ভিডিওতে বলেছিলাম, যারা যেটা দেখোনি তারা এই ভিডিওটা আমি দিয়ে রাখলাম এখানে সিতে দিয়ে রাখো, অলরেডি কিন্তু দেখে নিও, আই বাটনে কিন্তু আমি দিয়ে রাখলাম আগের দিনে যারা যারা ভিডিওগুলো দেখোনি। তো এই ভিডিওতে আমি মেনশন করে দিচ্ছি, নিচের কিন্তু এর গ্রাউন্ডে একটা ইম্প্যাক্ট হয়েছিল আমার একটা জায়গাতে গৌহাটিতেই, সেটার জন্য কিন্তু আমাকে এর যে নিচে স্টক প্রোটেকশন সিটটা আছে সেটা কোনো কারণে ছিঁড়ে যায়, এবং সেটার ওই বোল্ট যেটা ছিল সেটা বোল্টটাও বেন্ড হয়ে গিয়ে পুরো মানে যে অ্যাঙ্কার যেটা ফাস্টনার যেটা ঢোকে সেই জায়গাটাও কিন্তু এই বোল্টের থ্রেডটাও কিন্তু ভেঙে গেছে। সেটা থেকে আমাকে আবার নতুন করে থ্রেড বানিয়ে নতুন সিট অ্যাটাচ করে আমাকে প্রোটেকশন সিটটা লাগাতে হয়েছে। তো এটা একটা বড় হেডেক ছিল। এটা মনে হয়েছে কোথাও না কোথাও গিয়ে স্করপিওনের থেকে তো অবভিয়াসলি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, মানে স্করপিওনে 187 বলছে, আমার তো মনে হয় ওটা অনেকটাই বেশি এর তুলনায়। এর 200 আমার মনে হচ্ছে না, মানে অন পেপার যদি দেখা যায় মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কিন্তু একটা ইস্যু আছে এর, এটা আমি একদম ক্লিয়ারলি মেনশন করলাম আজ। তো পয়েন্ট নাম্বার 5 হচ্ছে আমাদের আর্টিকুলেশন যেটা হয়, যেটা হচ্ছে এখান থেকে যখন চাকাটা কোনো একটা মানে ধরো গর্ত বা তোমরা হোল বলো যেটাই হোক বাম্পার থেকে যায়, তো চাকাটা তখন একটা সাসপেনশন আপ অ্যান্ড ডাউন হয়। তো এই যে সাসপেনশন প্লেটা যেটা কতটা পর্যন্ত যাচ্ছে সেটা হচ্ছে আর্টিকুলেশন একটা ডিগ্রি ক্রিয়েট করে এটার থেকে, যেটা থেকে সাসপেনশন মেন থেকে শ্যাফট থেকে আসছে সেটা একটা ডিগ্রি ক্রিয়েট করে সাসপেনশনের, ঠিক আছে, এখান থেকে এইটা। তো এই ডিগ্রিটা যারা যারা জানো তাদেরকে অ্যাকচুয়ালি আর্টিকুলেশন ডিগ্রি বলে, যেটা থারে দেখায় কতটা আর্টিকুলেট হচ্ছে গাড়িটা। তো এর আর্টিকুলেশন লেভেল কিন্তু একদম নেই বললেই চলে। মানে কোনো একটা গাড্ডায় যদি সামনের চাকা ঢোকে এর পেছনের চাকা লিফট হয়ে যায়, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি উইদাউট এনি অফরোড অবস্টিকাল তোমার এমনি গ্রাউন্ডের চাকা হয়তো থাকবেই 3টে, একটা চাকা ম্যাক্সিমাম টাইমে লিফটই থাকে, কারণ যে কোনো জায়গায় এর চাকাটা পড়ে ওর অপোজিট চাকাটা লিফট হয়ে যায়। সেটা কিন্তু স্করপিওনে আমার হতো না। স্করপিওনে কিন্তু যথেষ্ট ভালো আর্টিকুলেশন ছিল। আমি এটা এক্সপেক্ট করছি না একটা এরকম টাইপের এসইউভির থেকে, বাট তুমি যেখানে তোমরা অল হুইল ড্রাইভ নিচ্ছ সেখানে তুমি এক্সপেক্ট করবে যে অ্যাটলিস্ট আর্টিকুলেশনটা একটু বেটার হবে, যাতে সাসপেনশন প্লেট, আজকে সাসপেনশন প্লেটটা যদি একটু বেটার হতো তাহলে সাসপেনশনের যে সাউন্ডটা সেটাও কিন্তু একটা মেটিগেশনের একটা জায়গা থাকতো। সেটা কিন্তু এখানে মানে কী বলবো, এটা মাহিন্দ্রার একটু ওয়ার্কআউট নিজেদের মধ্যে R&D করা উচিত, যে আর্টিকুলেশনটা একটু বাড়িয়ে দিলে, সাসপেনশন প্লেটটা বাড়িয়ে দিলে, রাইড কোয়ালিটি তো এমনি এর ভালো, আমি সেটা নিয়ে কিছু বলছি না, বাট কি একটু বেটার মানে অফরোডে আরও বেটার হয়ে যেত, অনরোড অফরোড দুটোতেই আর একটু বেটার পারফর্ম করতো, সেটা আমার মনে হয়েছে। এবার সেটাতে কার কী মতামত সেটা আমি জানি না, আমার যেটা পার্সোনাল ওভারভিউ আমি সেটাই শেয়ার করলাম। তো চলো পয়েন্ট নাম্বার 6-এ আসি। পয়েন্ট নাম্বার 6টা হচ্ছে এরকম, যেটা হয়তো সবার কাছে খুব একটা এফেক্টিভ নয়, কিন্তু আমার কাছে লেগেছে, কারণ যারা যারা লং ড্রাইভ করো তারা অ্যান্ড্রয়েড অটো ইউজ করো সবাই। এবার অ্যান্ড্রয়েড অটো ইউজ করলে ম্যাপটা যেটা ভিজিবল হয় সাইড স্ক্রিনে, এখানে এক্সইউভি তো দুটো স্ক্রিন, একটা ড্রাইভার স্ক্রিন, একটা হচ্ছে তোমার এনফোটেনমেন্ট স্ক্রিন।
তো দুটো স্ক্রিনই কিন্তু সেম সাইজের 10.25 ইঞ্চ, তো যেটার জন্য আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই স্ক্রিনটাকেও কিছু কিছু কাজে লাগাতে পারি। যেমন 360 ক্যামেরার রাইট ইন্ডিকেটার দিলে অটোমেটিক ইন্ডিকেটার চলে যায়, মানে তোমাকে ক্যামেরাটা দেখায় যেহেতু 360 ক্যামেরা আছে। তো তেমনই বহু ইনফরমেশান এখানে দেখায়। তো সেরকমই গুগল ম্যাপটাও আমরা এক্সপেক্ট করি যে এখানে দেখাবে, কিন্তু আনএক্সপেক্টেডলি আমাদের এরকম একটা সিচুয়েশান দাঁড়িয়েছে যে অ্যান্ড্রয়েড অটোতে গুগল ম্যাপ ফোরকাস্টই হয় না এখানে। অ্যান্ড্রয়েড অটো দেখে টার্ন বাই টার্ন মানে নোটিফিকেশানটা দেখায় যে রাইট টার্ন লেফট, যেটা কিন্তু কোনো কাজেরই নয়, মানে অ্যাকচুয়াল রিয়েলিস্টিক ভিউ আসে না। এই সেম জিনিস অ্যাপেল ম্যাপে কিন্তু আছে সাপোর্টটা। তো এটা আমি জিজ্ঞেস করেছিলাম ফার্স্ট সার্ভিসে গিয়ে, তো ওরা বললো যে XUV 700 আর স্করপিও এন সেম সফটওয়্যারে চলছে, যে কারণের জন্য এখানে গুগল ম্যাপটা ফোরকাস্ট হয় না MIDতে। কিন্তু এই সেম জিনিস যদি তুমি থার্ড রক্স বা এতে দেখো 3XOতে দেখো XUV, ওখানে কিন্তু ওই পুরো গুগল ম্যাপটা সামনে চলে আসে। তো ওদের সেম স্ক্রিন সেম সব কিছু, তবু কিন্তু ফিচার্সের এরকম একটা ডিফারেন্স, যেটাতে গিয়ে একটা ইনকনভিনিয়েন্স দাঁড়ায় তুমি লং ড্রাইভে। কারণ আজকের দিনে আমরা প্রত্যেকটা মানুষই ওই গুগল ম্যাপ একটু বেশি করে ইউজ করি, তো অ্যাপেল ম্যাপের ওপর অতটা বেশি ভরসা থাকে না। তো যা হয় এটা একটা আমার কাছে ইনকনভিনিয়েন্স মনে হয়েছে, এটা হয়তো অন্য কারোর কাছে নাও হতে পারে, সেটা আমার একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে। এটা যদি পরবর্তীকালে কোনো রকম সফটওয়্যার আপডেট করো তো প্লিজ মাহিন্দ্রা এটা কিন্তু শোনো, এই আপডেটটাকে দিয়ে দাও। এটা খুব ইউজফুল আপডেট, সবাই চায় যে তার অ্যান্ড্রয়েড অটোর যে ম্যাপটা এটা সামনে পুরো স্ক্রিনে চলে আসুক, যাদের কাছে পুরো ডিসপ্লেটা আছে তারা ইউটিলাইজ করতে পারে। তো একটু সেটা দেখো, প্লাস ইন হাউসে নেভিগেশন সিস্টেমটা, সেটাতে নেভিগেশন দিয়ে মানে সেটা আসে, কিন্তু ওটার জন্য মানে ওটা পেনফুল বেসিক্যালি, ওটা টাইম টেকিং, অ্যাকচুয়াল টাইমে কোথায় কোথায় যাবে সেই জায়গাটা ওখানে টাইপ করো গিয়ে, এটা একটা মানে গাড়িকে দাঁড় করো সাইডে, তুমি নিজে গাড়ি চালাতে চালাতে সেগুলো পারবে না, প্লাস ভয়েস অ্যাসিস্ট্যান্ট মাঝে মধ্যে নেয় না। তো সেই জিনিসগুলো আছে বলে আমি অ্যান্ড্রয়েড অটোর যে কনভিনিয়েন্সটা সেটাকে ইউজ করতে চাইছি এই সামনের MIDতে, সেটা দিয়ে দেওয়া উচিত। এটা একটা সফটওয়্যার আপডেটে আরামসে চলে আসবে। তো এটা একটা পয়েন্ট নাম্বার 6 যেটা আমি হাইলাইট করলাম। এবার চলো পয়েন্ট নাম্বার 7 আসে, যেটা লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে সফটওয়্যার ল্যাগ। যেটা তো আমি বলে বলে ফেড আপ আর কি মাহিন্দ্রার লোককে, ওটা কোনোদিনও সলভ হবে না যা মনে হচ্ছে। কখনও অ্যান্ড্রয়েডে চলে না, কখনও অ্যাপেল কার্পে চলে না, কখনও দেখাচ্ছে যে সামনের যে স্ক্রিনটা আছে সেখানে সমস্ত যত ইন্ডিকেশনগুলো দেয় না, ইঞ্জিন টার্ন অফ হ্যান ত্যান এটা ওটা, গিয়ার বক্স ফেলিয়ার, ওই ব্যাটারি শেষ হয়ে গেছে, সমস্ত আইকনগুলো সব জ্বলে গেল। এবং যতক্ষণ না ওটাকে বন্ধ করে আমি রাখলাম, মানে আবার পিতে নিয়ে গিয়ে অফ করলাম, মানে পুরোপুরি শাটডাউন করলাম, দিয়ে কিছুক্ষণ পরে স্টার্ট করলাম, তবে গিয়ে ঠিক হলো। এর আর একটা প্রবলেমও আছে যেটা সফটওয়্যারের সাথেই পুরো কানেক্টেড, ড্রাইভ মোড, জিপ জ্যাপ জুম। একবার তোমরা যদি জিপ মানে এটাতে কন্টিনিউয়াস তোমার জ্যাপেই থাকে, মানে যেটা মিডিল মোড, নর্মাল মোড, সেই মোড থেকে তুমি একবার যদি কোনোভাবে জুমে করে দাও, সেটা কিন্তু আর তুমি জ্যাপে ফেরাতে পারবে না যতক্ষণ না গাড়ি দাঁড় করিয়ে স্টার্ট বন্ধ করছো। এটা আমি জানি না আমার গাড়ি ডিফল্ট কিনা, এটা অন্য কারোর হচ্ছে কিনা, আমার তো আমি তো জুমে চালানোই বন্ধ করে দিয়েছি। জুমে চালালে কোনোভাবে জ্যাপে ফেরা যায় না, আবার গাড়িটাকে টার্ন অফ করে আবার স্টার্ট করলে তবে সেটাকে জ্যাপে ফেরানো যাচ্ছে। এটা জানি না কী প্রবলেম, এটা আমার প্রথম থেকেই কিন্তু হচ্ছে। তো সফটওয়্যার ল্যাগটা একটা এমন জিনিস যেটা প্রচণ্ড পেনফুল। এটা মানে এটা কিন্তু আমার হুন্ডাইতে কোনোদিন আমি এক্সপিরিয়েন্স করিনি, বা টয়োটাতে বলো, এই জিনিসগুলো কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করিনি। এটা এই মাহিন্দ্রার সাথে কিন্তু একটু বেশি এক্সপিরিয়েন্স করছি। এরা গাড়িগুলোকে ভালো বানাচ্ছে, মেশিনগুলো ভালো, কিন্তু এদের সফটওয়্যার অপটিমাইজেশনটা এতটা বেকার না, যে কারণের জন্য ইউজার এক্সপিরিয়েন্সটা কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ কোয়ালিটি ভালো, কিন্তু কোথাও না কোথাও আরও বেটার হলে ভালো হতো। এই ওয়ার্ডটা বারবার আসে। কখনো এটা বলা যায় না ইয়েস আই অ্যাম স্যাটিসফাইড, এটা বলা যায় না। কোথাও না কোথাও গিয়ে স্যাটিসফ্যাকশান লেভেলটা কোথাও না কোথাও একটা কম্প্রোমাইজ করতে হয়। তো এইটাই মাহিন্দ্রাকে রিকোয়েস্ট করবো, এই জিনিসগুলো একটুখানি তোমরা R&D করো, যাতে এই ফিচার্সগুলোকে অ্যাড অন করানো যায়। আর একটু মেকানিক্যালিও দেখো যে আর্টিকুলেশন লেভেল, সাসপেনশানের এই যে সাউন্ডে XUV 700-এর সবাই মানে পারেশান এই জিনিসটাকে নিয়ে, একটু যদি বেটার কিছু করা যেত। এটা আমি বলছি না যে এটা খারাপ কোনো অংশে, অবশ্যই কোনো জিনিসই পারফেক্ট হয় না, কিন্তু এর মানে এটা নয় যে তোমরা কোনো জিনিসকে বেটার বানাতে পারবে না। প্লিজ মেক ইট লিটল বেটার, আর আমি কিছু বলবো না। তো চলো ভিডিওটা কেমন লাগলো এটা বলো আমাকে। আর যাদের আর কিছু ডাউট আছে XUV 700 নিয়ে, বা ধরো আর কেউ কিছু নেগেটিভ হাইলাইট করেছো, সেগুলো কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। আমি কিন্তু দেখার জন্য মানে এক্সাইটেড যে কার কীরকম কী এক্সপিরিয়েন্স XUV 700 নিয়ে। আর আমার যে পুরোনো ভিডিওটা, যেটা তোমরা হয়তো কেউ মিস করে গেছো, যে XUV 700 ভার্সেস স্করপিও এন, 4WD ভার্সেস অল হুইল ড্রাইভ, আমি কিন্তু অনেক কিছু এর অ্যান্সার দিয়েছি। এই কিন্তু সমস্ত কিছু অ্যান্সার কিন্তু এইখানে পাবে, আমি কিন্তু আই বাটনে দিয়ে রাখলাম। এখানে কিন্তু সমস্ত কিছু তোমরা ডিটেলস পাবে। এই ভিডিওটা ভালো করে দেখো। আগের ভিডিওটাতে পুরো ডিটেলসে দিয়েছি আমি যে স্করপিও এন কাদের নেওয়া উচিত আর XUV 700 কাদের নেওয়া উচিত।
তো এই ভিডিওটার মাধ্যমে আমি এটাও বললাম, যারা যারা XUV 700 প্ল্যান করছো এই নেগেটিভগুলোকে কিন্তু কনসিডার করো, নাহলে কিন্তু পরবর্তীকালে নিজেদেরই মনে হবে যে না কোথাও না কোথাও গিয়ে একটা রিভিউ দেখে নেওয়া উচিত ছিল। তো এই জিনিসগুলো একটুখানি তোমরা মানে মাথায় রেখো। আমি এই 7খানা হাইলাইট পয়েন্ট মানে আর কি নিয়ে এলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ 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 ডু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট করো আমাকে, যাতে কি এরকম ভিডিও আমি আরও বারে বারে আনতে পারি। জানি হয়তো এখন ফ্রিকোয়েন্ট ভিডিও আনা হয় না, কিছু চাপে, ফ্যামিলির চাপে, এখন অফিসের চাপ, একটা অদ্ভুত টাইপের সিচুয়েশান দিয়ে পেরোচ্ছি। তো যাই হোক, তো চেষ্টা করছি তোমার সাথে কানেক্টেড থাকার। আর প্লিজ 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 ডু সাবস্ক্রাইব। টিল দেন সাইনিং অফ, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।